তো আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটার নাম এনভায়রনমেন্টাল বায়োলজি। তো এই চ্যাপ্টারের পুরো অংশ আমরা কমপ্লিট করতে পারিনি আগের ক্লাসটায়। আমরা এর আগের ক্লাসে ইকোসিস্টেমের কনসেপ্ট, ডাইনামিক্স এবং কম্পোনেন্টটা পড়েছিলাম। সেই সাথে আমরা ফুড চেন, এনার্জি ফ্লো, টাইপ অফ ফুড চেন পড়েছিলাম আমরা। তারপর এখানে প্রোডাক্টিভিটিটাও আমরা পড়ে নিয়েছিলাম এবং সেই সাথে বায়োলজিক্যাল বায়োজিওকেমিক্যাল যে সমস্ত সাইকেলগুলো হয়, কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, ফসফরাস সাইকেল পড়েছিলাম আমরা। তারপর হচ্ছে কি দেখো, টাইপ অফ ইকোসিস্টেমটাও আমরা পড়েছিলাম এবং সেই সাথে আমরা পড়েছিলাম যে পপুলেশন ইকোলজি। পপুলেশন ইকোলজির সাথে আমরা এখানে বায়োলজিক্যাল কন্ট্রোল এই জায়গাটা কিছুটা পড়েছিলাম, ঠিক আছে। সেই সাথে আমরা কমিউনিটি স্ট্রাকচার এবং অর্গানাইজেশন এই জায়গাটা আমরা মনে হয় পড়িনি। আজকে থেকে আমরা শুরু করব, ঠিক আছে, কমিউনিটি স্ট্রাকচার এবং অর্গানাইজেশন। তো এখানে আমরা আজকে যে প্রথম যেটা আলোচনা করব, তাহলে কমিউনিটি স্ট্রাকচার অর্গানাইজেশন, দেন আমরা আলোচনা করব ইকোলজিক্যাল সাকসেশন। ওকে, ইকোলজিক্যাল সাকসেশনের পর এখানে যেটা রয়েছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, এই এনভায়রনমেন্টাল পলিউশনটাও আমরা ডিসকাস করব। তার সাথে আমরা চলে যাব এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের পর আমরা চলে আসবো এখানে ইকোনমিক ইম্পর্টেন্স অফ মাইক্রোবস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। তারপর আমরা এই টপিক থেকে সাজেস্টেড 30টি আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। তো চলো আমরা একদম প্রথম থেকেই শুরু করে দিচ্ছি যে জিনিসগুলো আজকে আমাদের আলোচনা করার রয়েছে। তো এখানে প্রথমে আমরা আলোচনা করব যে কমিউনিটি স্ট্রাকচার এবং অ্যান্ড অর্গানাইজেশন। তো দেখো, আমরা এর আগের দিন ক্লাসে পপুলেশনের ডেফিনেশনটা পড়েছিলাম যে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে একই প্রজাতির জীব গোষ্ঠীকে আমরা বলেছিলাম পপুলেশন। তো এখানে যখন কমিউনিটি ব্যাপারটা আসছে, সেরকম আমরা মনে রাখবো যে এরকম অনেকগুলো পপুলেশন যখন এক জায়গায় মিলিত হয় বা এক জায়গায় অবস্থান করে, তখন তাকে আমরা পার্টিকুলার এরিয়াটাকে বলবো কমিউনিটি। তো এখানে দেখো ডেফিনেশনেও তাই বলা রয়েছে যে কমিউনিটি কনসিস্ট অফ অল দ্য পপুলেশনস of different species that live and interact in a particular area। তো তখন তাকেই আমরা কি বলছি না, কমিউনিটি বলছি। মানে এখানে অল অফ দ্য পপুলেশন, অনেকগুলো পপুলেশন থাকবে, তাহলে অনেকগুলো ডিফারেন্ট স্পিসিস চলে আসবে। তো তারা বসবাস করছে এবং তাদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা কি বলছি, কমিউনিটি বলছি। এবারে কমিউনিটির মধ্যে অ্যাট্রিবিউটস আমরা দেখতে পাই, তাই না। যেমন আমরা দেখতে পাবো স্পিসিস ডাইভার্সিটি কেমন রয়েছে, কোন স্পিসিসের ডমিনেন্সি আমরা দেখতে পাই, বা স্ট্রাটিফিকেশন, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। স্পিসিস ডাইভার্সিটি বলতে আমরা জানি যে দ্য ভ্যারাইটি অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ দ্য স্পিসিস, ডিফারেন্ট স্পিসিস, তাই তো। মানে ডাইভার্সিটি পড়তে গেলে আমরা যে জিনিসটা আলোচনা করি যে ভ্যারাইটি অফ দ্য স্পিসিস, তো সেটাই হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি বলতে আমরা দ্য ভ্যারাইটি এবং অ্যাবান্ডেন্স অফ দ্য ডিফারেন্ট স্পিসিসকে আমরা বলছি। আচ্ছা, ডোমিনেন্স, এই জিনিসটাও আমরা আলোচনা করলে এটাই দেখতে পাই যে দ্য ডিগ্রি টু হুইচ ওয়ান অর ফিউ স্পিসিস প্রিডমিনেন্ট ইন এ কমিউনিটি, তাই না। মানে যখন কোনো একটা কমিউনিটিতে পার্টিকুলার কোনো একটা স্পিসিস বেশি পরিমাণে থাকে বা অ্যাবান্ডেন্ট কন্ডিশনে থাকে, তো তখন তাকে আমরা কি বলবো, ডমিনেন্ট স্পিসিস, মানে সে বাকিদের তুলনায় হচ্ছে কি ডমিনেন্ট। আচ্ছা, স্ট্রাটিফিকেশন কি জিনিস না, স্ট্রাটিফিকেশন হচ্ছে দেখো দ্য ভার্টিক্যাল লেয়ারিং, ঠিক আছে, দ্য ভার্টিক্যাল লেয়ারিং অফ ভেজিটেশন ইন এ কমিউনিটি, ঠিক আছে। তাহলে একটা কমিউনিটিতে যে ভার্টিক্যাল লেয়ার অফ দ্য ভেজিটেশন দেখতে পাওয়া যায়, যেমন ক্যানোপি বা আন্ডার স্টোরি অ্যান্ড ফ্লোর লেয়ার্স ইন দ্য ফরেস্ট, ঠিক আছে। অর্থাৎ ফরেস্টের ফ্লোর লেয়ারে কারা থাকছে বা ক্যানোপি কেমন রয়েছে, এগুলোকে আমরা কি বলছি, স্ট্রাটিফিকেশন। আচ্ছা, এর আগের দিনও আমি বলেছিলাম যে এই ছকটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে স্পিসিস ইন্টারাকশন, এখানে আমরা দেখেছি যে মিউচুয়ালিজমস রয়েছে, কমেন্সালিজম রয়েছে, কম্পিটিশন রয়েছে, প্রিডেশন রয়েছে, প্যারাসাইটিজম রয়েছে এবং এমেনসালিজমস রয়েছে। তো ভালো করে দেখো, তাহলে এই যে মিউচুয়ালিজমস মানে যখন হচ্ছে কি দুটো স্পিসিস তারা পরস্পর হচ্ছে কি তোমার একসাথে থাকছে এবং দে ক্যান বেনিফিটেড ফ্রম ইচ আদার, অর্থাৎ তারা দুজনকেই বেনিফিটেড করছে। তাহলে স্পিসিস এও দেখো প্লাস, স্পিসিস বিও প্লাস। যেমন দেখো বোথ বেনিফিট, মানে এখানে লাইকেনের কথা আমরা বলবো, দেখতে পাচ্ছ যে দুটো মেম্বার অ্যালগি এবং ফাঙ্গি বোথ আর সিম্বায়োটিক অ্যাসোসিয়েটেড, এবং এখানে দুটো মেম্বারই একে অপরের দ্বারা কিন্তু বেনিফিটেড হচ্ছে। তো তখন তাকে আমরা কি বলবো না, মিউচুয়ালিজমস বলবো।
আচ্ছা, কমেন্সালিজমসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা প্লাস একটা জিরো, অর্থাৎ ওয়ান হচ্ছে বেনিফিটেড আর আদার্স হচ্ছে কি আনএফেক্টেড, মানে সে মানে লাভও হচ্ছে না তার ক্ষতিও হচ্ছে না। যেমন দেখতে পাচ্ছ যে একটা ম্যাঙ্গো প্ল্যান্টে যদি কোনো অর্কিড থাকে, তাই না, অর্কিড যদি বসবাস করে, তো তখন সেটাকে আমরা কি বলবো যে তোমার হচ্ছে কি তখন তাকে আমরা কি বলবো যে ম্যাঙ্গো প্ল্যান্টের মধ্যে যে অর্কিড থাকছে সেটা হচ্ছে কি কমেন্সালিজমস। কম্পিটিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মাইনাস মাইনাস, অর্থাৎ দুজনেরই হচ্ছে কি নেগেটিভ ইম্প্যাক্ট ফলছে, মানে দুজনেরই ক্ষতি হচ্ছে আর কি। দুটো স্পিসিসের যখন হচ্ছে কি মানে ক্ষতি হয় তখন তাকে আমরা কি বলবো যে মানে মাইনাস মাইনাস, অর্থাৎ কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু বোথ স্পিসিস আর হার্মফুল। আচ্ছা, এবার দেখো প্রিডেশন, শিকার শিকারী সম্পর্কে একজন প্লাস হয় একজন মাইনাস হয়, তাই না, যেটা প্রিডেটার কিলস প্রে, তাই না, তাহলে এখানে প্রে হচ্ছে কি তার ক্ষতি হচ্ছে, প্রিডেটার যে হচ্ছে কি তোমার তার লাভ হচ্ছে, কারণ সে হচ্ছে কি কনজিউম করছে খাবার। আচ্ছা, তো এইভাবে যে রিলেশনশিপটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় না প্রে প্রিডেটার রিলেশনশিপ। ওকে, এইভাবে কি হয় না একজন বেনিফিটেড হয় একজন হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হয়। এই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আর কি এখানে তোমরা দেখবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে যখন হচ্ছে কি তোমার একদম তো যখন হচ্ছে কি আমরা এখানে লক্ষ্য করছি যে প্যারাসাইটিজমসের ক্ষেত্রে কি হয়, পরজীবিতা, তাই পরজীবিতে যে পরজীবী সে পজিটিভ হয়, আর যে হোস্ট মানে যে যার পরে হচ্ছে কি তোমার বসবাস করছে কোনো অর্গানিজমস, তাহলে সেই যে পরজীবীটা তার লাভ হচ্ছে কিন্তু হোস্টের হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এমেনসালিজমসের ক্ষেত্রে দেখো মাইনাস জি, এমেনসালিজমসের ক্ষেত্রে একজনের ক্ষতি হয়ে যাচ্ছে আর একজনের লাভও হচ্ছে না ক্ষতি হচ্ছে না, অর্থাৎ আহ 8টা থেকেই স্টার্ট হয়েছে বাবা, 8টা 1 থেকে স্টার্ট হয়েছে। তাহলে এমেনসালিজমসের ক্ষেত্রে ওয়ান ইজ হার্মড অ্যান্ড আদার ইজ আনএফেক্টেড। তোমাদের তো ক্লাস তো জানো তোমরা, তাই না, 8টা থেকেই শুরু, আজকে তো 8টা থেকেই শুরু, তাই তো, আজকে ক্লাসটা তো 8টা থেকেই শুরু। দেখো, ওয়ান ইজ হার্মড অ্যান্ড আদার ইজ আনএফেক্টেড, যেমন পেনিসিলিয়াম সিক্রেটস হচ্ছে দেখো পেনিসিলিন কিলস ব্যাকটেরিয়া, তাই না, তো এটা হচ্ছে এমেনসালিজমস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একজন ক্ষতি হয়ে যাচ্ছে আর একজনের লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না। চলো, এবার হচ্ছে কি দেখো ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশনে তোমাদের কাছে মেসেজ যায় না যখন ক্লাস শুরু হয়, যায় মেসেজ যায় তো, বা নোটিফিকেশন যায় তো? যখন ক্লাস শুরু হয় তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় তো মোবাইলে? কি গো, একটু কনফার্ম করো। নোটিফিকেশন যায় তো নাকি? দেখো, তাহলে এখানে আমরা আলোচনা করব যে ইকোলজিক্যাল সাকসেশন। তো ইকোলজিক্যাল সাকসেশনে ও হ্যালো, দাঁড়াও দাঁড়াও, হ্যালো, 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 এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় যখন ক্লাস হয়, তখন নোটিফিকেশন যায়, তোমরা নোটিফিকেশন পাও তো, তোমাদের কাছে নোটিফিকেশন ঢোকে তো, কনফার্ম করো। দেখো, তাহলে এখানে ইকোলজিক্যাল সাকসেশন, হ্যাঁ, ইকোলজিক্যাল সাকসেশন, হ্যাঁ সেটাই বলছি, নোটিফিকেশন যখন যায় তখন থেকে ক্লাস শুরু হয়ে যায়। দেখো, ইকোলজিক্যাল সাকসেশন আমরা কি বলবো, তো ইকোলজিক্যাল সাকসেশনে দেখো এখানে বলা হচ্ছে যে একটা গ্রাজুয়াল এবং একটা ফেয়ারলি প্রেডিক্টেবল চেঞ্জেস হয় ইন দ্য স্পিসিস কম্পোজিশন ইন গিভেন এরিয়া। একটা এরিয়াতে কি হয় না গ্রাজুয়ালি কি হয় না মানে চেঞ্জ হয় আর কি, একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে চেঞ্জ হয়। তো সেই যে চেঞ্জেসগুলো সেটাকেই আমরা কি বলছি না ইকোলজিক্যাল সাকসেশন ওভার এ টাইম পিরিয়ডের পরে দেখবে একটা আহ, মানে ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছে যাবে এবং তারপরে আর কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এই যে চেঞ্জেসগুলো সেটাকে আমরা এক কথায় বলি ইকোলজিক্যাল সাকসেশন। তো এই সাকসেশনে তোমরা দেখতে পাচ্ছ দু ধরনের স্পিসিস, একটা পায়োনিয়ার একটা ক্লাইম্যাক্স। তো দেখো, পায়োনিয়ার মানে কোন একটা সাকসেশনে এট ফার্স্ট মানে প্রথমে যে স্পিসিস আসে, ঠিক আছে, দ্য ফার্স্ট স্পিসিস টু কলোনাইজ এ বেয়ার এরিয়া, ঠিক আছে, তো তখন তাকে আমরা কি বলি না তখন তাকে আমরা বলি পায়োনিয়ার স্পিসিস। ঠিক আছে, যেমন লাইকেন অন এ রক্স,
তাহলে এই যে লাইকেন স্পিসিস যেহেতু প্রথমে আসছে, তাহলে লাইকেনটাকে আমরা বলবো পাইনিয়ার স্পিসিস। আর ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে যে ফাইনাল এবং স্টেবল কমিউনিটি, দ্যাট ইজ সরি সরি, তো তোমরা সেটা বলো আমাকে, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। না না, করেছি তো। নিখিলেশ দেখতে পাচ্ছ? নিখিলেশ, আমি তো শেয়ার করেছি। নিখিলেশ দেখতে পাচ্ছ? তাহলে নুসরত তুমি একটু লেফট করে জয়েন করে নাও, আবার আরেকবার লেফট করে জয়েন করে যাও, দিলে দেখতে পাবে। দেখো এবার দেখো যে টাইপ অফ সাকসেশন। তো টাইপ অফ সাকসেশনে ভালো করে দেখো, এখানে যে একটা ভাগ করা হয়েছে যে তোমার হচ্ছে কি প্রাইমারি সাকসেশন, তারপর হচ্ছে দেখো সেকেন্ডারি সাকসেশন। তো প্রাইমারি সাকসেশন আমরা কাকে বলছি না, দেখো প্রাইমারি সাকসেশন হচ্ছে কি যখন কোনো একটা এরিয়াতে আগে থেকে কোনো ভেজিটেশন ছিল না আর কি, ঠিক আছে। আহ, এবার দেখতে পাচ্ছ তো, এবার দেখতে পাচ্ছ আশা করি। দেখো কোনো ভেজিটেশন ছিল না, এবারে যদি সেখানে আগে থেকে কোনো কিছু ছিল না, ঠিক আছে, সেখানে যদি হচ্ছে কি তোমার ভেজিটেশন শুরু হয়, তো তখন সেই সাকসেশনটাকে আমরা কি বলবো না, প্রাইমারি সাকসেশন। যেমন দেখো বেয়ার রক্স, নিউলি তোমার কোলেড লাভা, ঠিক আছে, এগুলো। এবং এবং এখানে দেখো সাকসেশনটা খুব স্লো হয় আর কি, ইট ইজ এ ভেরি ভেরি স্লো প্রসেস, ঠিক আছে। প্রাইমারি সাকসেশন হচ্ছে কি ভেরি স্লো। স্লোতে এবারে দেখতে পাচ্ছ তো স্ক্রিন। দেখো এবার সেকেন্ডারি সাকসেশন কাকে বলছে, এবারে সেকেন্ডারি সাকসেশন বলছে যে যখন হচ্ছে কি আগে থেকে সেখানে লাইভ এক্সিস্ট করতো আর কি, মানে সেখানে সব কিছু ছিল, এবারে কোনো কারণে সেটা ওকে ওকে দেখো এবারে কোনো কারণে সেটা হচ্ছে কি তোমার মানে বিলুপ্ত হয়ে গেছে, মানে বা ধ্বংস হয়ে গেছে ন্যাচারাল ক্যালামিটিসের জন্য, তাহলে সেখানে ভেজিটেটিভ কিছু পার্ট থেকে গেছিলো। এবারে যার কারণে সেখানে যদি যে সাকসেশন তৈরি হবে, মানে তাকে আমরা কি বলবো, সেকেন্ডারি সাকসেশন, ঠিক আছে। যেমন বলছে এই যে তোমার হচ্ছে কি ফার্মল্যান্ড, ঠিক আছে, বা এই যে বার্নড ফরেস্ট, ফরেস্ট বার্নড হয়ে গেছে, তারপরে সেখানে সাকসেশন তৈরি হচ্ছে। তো এই বলছে ইট ইজ দ্য ফাস্টার দেন প্রাইমারি সাকসেশন বিকজ দ্য সয়েল ইজ অলরেডি প্রেজেন্ট। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি সাকসেশনকে যদি আমরা হ্যাঁ রেকর্ডিং হচ্ছে ওবিএসএ রেকর্ডিংটা হচ্ছে, আর এটাতে হচ্ছে। যাই হোক দেখো এবারে দেখো, তাহলে সেকেন্ডারি সাকসেশনটা আমরা তাকেই বলবো যে যখন হচ্ছে কি তাহলে কোনোটা প্রাইমারি সাকসেশন ছিল কিন্তু মানে ন্যাচারাল ক্যালামিটিসের জন্য ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেখানে আবার যখন সাকসেশনটা শুরু হচ্ছে তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি সাকসেশন। এবার এনভায়রনমেন্টাল তোমার হচ্ছে কি পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশনটা কি জিনিস, দেখো এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে কি দেখো ইজ এনি desirable change in the physical, chemical or biological characteristics of an area, land or water, ঠিক আছে। তাহলে এই যে পলিউশনটাকে আমরা এভাবেই বলছি যে পলিউশন হচ্ছে কি তোমার যখন কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল বা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো এয়ার, ল্যান্ড কিংবা ওয়াটারে, তখন তাকে আমরা বলছি পলিউশন। এবারে এয়ার পলিউশনে দেখো, এয়ার পলিউশনের সোর্সেস যদি আমরা দেখো, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিজ, ভেহিকেল, সরি ইন্ডাস্ট্রি ভেহিকেল, তো সেখান থেকে রিলিজ হচ্ছে কি দেখো SO2, NO2, CO, SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তাহলে বা কিংবা ফসিল বার্ন যে সমস্ত মানে হচ্ছে, ফসিল ফুয়েলগুলো যখন বার্ন হচ্ছে, তাহলে সেগুলো থেকে মানে সোর্স হিসাবে কাজ করছে। এফেক্ট তোমরা জানো, অ্যাসিড রেন, তাই না, SO2 এবং NO2 এরা ওয়াটারের সাথে মিশে গিয়ে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড তৈরি করছে, বৃষ্টির সঙ্গে তোমার হচ্ছে কি নামছে, এগুলোকে অ্যাসিড রেন আমরা বলছি। গ্লোবাল ওয়ার্মিং, তাই না, বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, CO2, CH4, N2, এই সমস্ত। ওজোন লেয়ার ডিপ্লিশন, ঠিক আছে, কোজড বাই দ্য ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা স্মোক, হ্যাঁ, এগুলোকে আমরা বলছি যেমন এই মিক্স অফ দ্য স্মোক অ্যান্ড ফগ, ঠিক আছে, রিডিউসিং দ্য ভিজিবিলিটি অ্যান্ড কোজিং দ্য রেসপিরেটরি ইস্যুজেস। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এয়ার পলিউশনের জন্য হচ্ছে, মানে খুবই সংক্ষেপে করা আছে, তোমরা জানো এই জিনিসগুলো তোমরা পারবে আর কি, বেসিক্যালি তোমরা পারবে বলে এখানে খুব বেশি জিনিস করা নেই। যাই হোক, এবার ওয়াটার পলিউশনের ক্ষেত্রে তোমরা জানো যে ডোমেস্টিকেট যে সমস্ত সিউয়েজ বা ইন্ডাস্ট্রিয়াল তোমার ইনফ্লুয়েন্স বা এগ্রিকালচার যে সমস্ত রান অফ হচ্ছে, তার মধ্যে ফার্টিলাইজার এবং পেস্টিসাইডস এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এরাই হচ্ছে কি আমাদের ওয়াটার পলিউশনের জন্য দায়ী। এফেক্টস কী করছে দেখো, ইউট্রোফিকেশন এবং হচ্ছে তোমার বায়োম্যাগনিফিকেশন। তো ইউট্রোফিকেশন আমরা যেটা করি বা তোমরা সেটা জানো ভালো করে যে নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট, ঠিক আছে, যখন ঘটছে কোনো একটা ওয়াটার বডিতে,
তো তখন কি হয় যে এই নিউট্রিয়েন্ট এনরিচমেন্টের মধ্যে কি কি থাকছে, একটা নাইট্রোজেন এবং একটা ফসফরাস বা নাইট্রেট, একটা ফসফরাস, ফসফেট আর কি। তো নাইট্রেট কিংবা ফসফেট যখন বাড়ছে, তো তখন আমরা দেখতে পাই কি যে একটা অ্যাকোয়াটিক বডিতে অ্যালগাল গ্রোথ খুব বেশি হচ্ছে, যেটাকে আমরা অ্যালগাল ব্লুম বলছি। তো ফলে যেহেতু অ্যালগালের গ্রোথ বেশি হচ্ছে, তারা ওয়াটার থেকে অক্সিজেনকে কনজামশন করছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকোয়াটিক অ্যানিমেল যারা, তারা ওয়াটারের ডেফিসিটের কারণে তাদের মৃত্যু ঘটছে। তাহলে এই বলতে পারো যে ফেনোমেনন, এইটাকে আমরা বলি যে ইউট্রোফিকেশন। তাহলে ইউট্রোফিকেশনের ক্ষেত্রে দুটো জিনিস ঘটছে, প্রথম কথা অ্যালগাল ব্লুম ঘটছে, দ্বিতীয় কথা অ্যাকোয়াটিক অ্যানিমেল ডেথ হচ্ছে, তাই না? ফলে ওয়াটার বডিটা হচ্ছে কি হচ্ছে বলে দেখি, দূষিত হয়ে যাচ্ছে, তাহলে কারণ অ্যানিমেল মারা যাওয়ার জন্য সেখান থেকে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, তাহলে ওয়াটারটা পলিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বায়োম্যাগনিফিকেশনটা কি জিনিস দেখো, আমরা কি করছি দেখো, এগ্রিকালচারটাকে আমরা উন্নত করার জন্য কিছু পার্টিকুলার পেস্টিসাইড ইউজ করছি, যেমন ডিডিটি। তো এটা কোনো কারণে সেটা অ্যাকোয়াটিক বডির মাধ্যমে ছোট মাছের মধ্য দিয়ে বড় মাছে হয়ে আমাদের মানুষের মধ্যে গিয়ে জমা হচ্ছে। তাহলে একটা সার্টেন কনসেন্ট্রেশনের পর আমরা দেখতে পাচ্ছি টপ প্রিডেটার যারা যারা টপ প্রিডেটারে রয়েছে, তাদের মধ্যে কি হচ্ছে, এদের কনসেন্ট্রেশন বাড়ার কারণে সেখানে টক্সিসিটি এফেক্ট দেখাচ্ছে। তো সেই টক্সিক সাবস্টেন্সের জন্য যে কনসেন্ট্রেশন বাড়ছে, তার জন্য যে এফেক্টটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা কি বলি, বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, এবার দেখো ইন্ডিকেটার্স। তো দেখো তোমরা নিশ্চয়ই বিওডি সিওডি ব্যাপারটা পড়েছো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডস। তোমরা জানো যে অর্গানিক সাবস্টেন্সেসগুলো যখন জলাশয়ের সঙ্গে মিশছে, তারা যখন অক্সিডাইজড হচ্ছে, তখন অক্সিজেনগুলোকে কনজিউম করে নিচ্ছে। ফলে ওই অ্যাকোয়াটিক বডিতে অক্সিজেনের একটা ডেফিসিট কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা কি বলি, অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যখন যত বেশি হবে, তত হচ্ছে কি আমরা বলবো যে পলিউশনের এফিসিয়েন্সিটা তত আরও বেশি। সয়েল পলিউশনের ক্ষেত্রে তোমরা জানো যে এই যে পেস্টিসাইডস, হার্বিসাইডস, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হেভি মেটালস, হ্যাঁ, এফেক্ট হচ্ছে কি দেখো, রিডিউসেস সয়েল ফার্টিলিটি বা কন্টামিনেন্টস ক্রপস। এই জিনিসগুলো আমরা সয়েল পলিউশন থেকে দেখতে পাই। এবার আমরা চলে আসবো সাস্টেনেবল ডেভেলপমেন্টে। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা ডেফিনেশন যদি দেখি, তাহলে তোমরা জানো যে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না করে যখন আমরা একটা প্ল্যানিং করে, ঠিক আছে, পুরো এনভায়রনমেন্টের যে ম্যানেজমেন্টটাকে যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের সাস্টেনেবল ম্যানেজমেন্টটা বজায় থাকবে আর কি। এখানে তিনটে কোর এলিমেন্ট রয়েছে, কি কি, একটা রয়েছে দেখো ইকোনমিক্যাল গ্রোথ, একটা রয়েছে সোশ্যাল ইনক্লুশন এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এই তিনটে কোর এলিমেন্ট গুরুত্ব দেওয়া হয় মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যাতে করে তোমার মেনটেন থাকছে কি কি না, এই যে তোমার ইকোনমিক গ্রোথটা ভালো হবে, সোশ্যাল ওয়েলফেয়ার ভালো হবে এবং এখানে এনভায়রনমেন্টাল প্রোটেকশনটাও বজায় থাকবে। এবারে গোলসে যদি আমরা দেখি, তাহলে তোমরা জানো 17th মানে 17টা দেখো সাস্টেনেবল গোল রয়েছে, ওয়ার অ্যাডাপ্টেড বাই এন ইউনাইটেড নেশনস 2015-তে এজ এ ইউনিভার্সাল কল টু অ্যাকশন অ্যান্ড প্রভার্টি, যাতে হচ্ছে কি আমরা দারিদ্রতা দূর করতে পারি, প্রোটেক্ট অ্যান্ড দ্য প্ল্যানেটকে আমরা প্রোটেক্ট রাখতে পারি, এবং এনশিওর দ্য তোমার হচ্ছে কি এই যে প্রসপেরিটি ফর অল। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলছি, সাস্টেনেবল গোলস। তো এখানে কনজারভেশন স্ট্র্যাটেজি যদি আমরা পড়ি, তোমরা সবাই জানো যে এনভায়রনমেন্টকে আমরা যে কনজার্ভ করি, তো সেটা দুটো প্রসেসের মাধ্যমে, একটা ইনসিটু কনজারভেশন, একটা এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশনে আমরা কোনো অর্গানিজমসকে বা কোনো অ্যানিমেলসকে আমরা তার ন্যাচারাল হ্যাবিটেটাই কনজার্ভ করার চেষ্টা করি, প্রাকৃতিক পরিবেশে রেখেই আমরা কনজার্ভ করি। তো এর আন্ডারে তোমরা পড়েছো যে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বায়োস্ফিয়ার রিজার্ভস। আর এক্সিটুর ক্ষেত্রে তোমরা জানো যে যখন কোনো অ্যানিমেলসকে বা কোনো অর্গানিজমসকে আমরা তার প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে কৃত্রিম পরিবেশে তাকে আমরা রাখি এবং সেখানে আমরা কনজার্ভ করার চেষ্টা করি, তো তখন তাকে আমরা কি বলছি না, এক্সিটু কনজারভেশনস। যেমন তোমার জুলজিক্যাল পার্কস বা বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো প্রিজার্ভেশন, জিন ব্যাংক, সিড ব্যাংক, এগুলোকে আমরা এক্সিটু কনজারভেশনের মধ্যে ফেলি। এবার আমরা আলোচনা করব ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য মাইক্রোবস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। তো দেখো এখানে কিছু মাইক্রোবস রয়েছে, কিছু প্ল্যান্টস রয়েছে, কিছু অ্যানিমেলস রয়েছে, যারা ইকোনমিক্যালি আমাদেরকে বেনিফিটেড করে। তার মধ্যে তোমরা দেখো মাইক্রোবসের যদি আমরা ব্যাপারটা দেখি, তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিতে আমরা
ব্রেড, চিজ, ইয়োগার্ট, অ্যালকোহল, অ্যান্টিবায়োটিক্স তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রকার মাইক্রোবসকে ব্যবহার করি, তাই না? যেমন পেনিসিলিয়ামকে আমরা ব্যবহার করছি অ্যান্টিবায়োটিক্সের জন্য, অ্যালকোহলকে আমরা ব্যবহার করছি কাকে? অ্যালকোহল তৈরি করার জন্য আমরা স্যাকারামাইসিস সেরিভিসি। তো এইভাবে আমরা বিভিন্ন প্রকার মাইক্রোবসকে আমরা কাজে লাগাচ্ছি, শুধু এই যে ইন্ডাস্ট্রির জন্য নয়, আমরা এগ্রিকালচারতেও কাজে লাগাচ্ছি বায়ো ফার্টিলাইজারের জন্য, যেমন রাইজোবিয়াম, ব্লু গ্রিন অ্যালগি, তাই না? তারপর হচ্ছে বায়ো পেস্টিসাইডস, যেমন বেসিলাস থুরিনজেন্সিস, আমরা আগের দিন আলোচনা করেছিলাম বিটির কথা। তো এই বিটি মানে হচ্ছে বেসিলাস থুরিনজেন্সিস, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখো বলছে ক্রুশিয়াল ইন ইন এজ ডিকম্পোজার্স ইন দ্য নিউট্রিয়েন্ট সাইকেল, তো যেটাকে আমরা বায়ো রেমিডিয়েশন বলছি। তোমরা জানো যে পলিউটেন্টগুলোকে ক্লিন আপ করে দেয়। এছাড়া শুধু তাই নয়, যে এরা যখন তোমার হচ্ছে কোনো অর্গানিজমস মারা যাচ্ছে, তখন এরা কি করছে না, নিউট্রিয়েন্ট রিসাইক্লিং এ সাহায্য করছে, তাই না? অর্থাৎ উপাদানগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। তো এরাও কিন্তু ডিকম্পোজার হিসাবে কাজ করছে। আর আমাদের হেলথের জন্য বলছে সাম আর দ্য প্যাথোজেন্স কোজিং ডিজিজেস হোয়াইল আদার্স আর দ্য ন্যাচারাল গার্ড মাইক্রোবায়োটা, তোমার হচ্ছে এইডিং ডাইজেশন, তাই না? কিছু রয়েছে আমাদের হেলথকে ক্ষতি করে, আবার কিছু রয়েছে আমাদের ডাইজেশনে সাহায্য করে। আচ্ছা, এবার দেখো প্লান্টসের ক্ষেত্রে ভালো করে তোমরা লক্ষ্য করো, যেমন ফুড, মেডিসিনস, তারপরে দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এবং ইকোলজি। তো এই ফুডের জন্য তো আমরা জানি যে সেরেলস, পালসেস, ফ্রুটস, ভেজিটেবলস আমরা হিউম্যান ডায়েটের জন্য ব্যবহার করি, ঠিক আছে? মেডিসিনস রয়েছে সাম অফ নিউমারাস ড্রাগস লাইক কুইনিন, তাই না? কুইনাইন যেটা আমরা সিনকোনা থেকে পাচ্ছি, মরফিন যেটা আমরা ওপিয়াম পপি থেকে পাচ্ছি, ট্যাক্সল যেটা হচ্ছে কি আমরা টেক্সাস প্ল্যান্ট থেকে পাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে মেডিসিনাল পারপাসে আমরা ব্যবহার করি। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা বিভিন্ন প্রকার প্ল্যান্টকে ব্যবহার করছি, যেমন কটন বা তোমার হচ্ছে কি জুটস, রাবার, গামস, রেজিনস। হ্যাঁ, ইকোলজিক্যালের পারপাসে তোমরা জানো যে যেহেতু প্লান্টস হচ্ছে অক্সিজেন প্রডিউস করছে, সয়েল ইরোশনটাকে প্রিভেন্ট করে, ইকোসিস্টেমটাকে মেনটেন করার জন্য আমরা এদের ব্যবহার দেখতে পাই। আচ্ছা, অ্যানিমেলসের ক্ষেত্রেও সেই একইভাবে ফুডস, লেবার, প্রোডাক্টস, ইকোলজিক্যাল এবং রিসার্চের জন্য আমরা ব্যবহার করি। এগুলো আলোচনা করার কোনো ব্যাপার নেই, কারণ তোমরা এগুলো জানো যে ফুডস হিসাবে আমরা মিট, মিল্ক, এগস, হানি, এই সমস্ত জিনিসগুলো কনজিউম করি। তারপর লেবার্স তোমরা জানো, অ্যানিমেল হচ্ছে কি বিভিন্ন এগ্রিকালচার থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন প্রকার জায়গায় লেবার দেয়, কাজ করে। প্রোডাক্ট হচ্ছে কিন্তু আমরা জানি যে উল, সিল্ক, লেদার, তারপর হচ্ছে পার্লস, এই জিনিসগুলো আমরা পাই। ইকোলজিক্যাল যদি ব্যাপারটা দেখি, দেখো প্লে ভাইটাল রোলস ইন দ্য পলিনেটার, যেমন বি, বাটারফ্লাইস, সি ডিসপার্সালি বার্ডস, মেমেলস, হ্যাঁ, কম্পোনেন্টস অফ দ্য ফুড ওয়েব হিসাবে কাজ করে। চলো এবার আমরা এনভায়রনমেন্টাল বায়োলজি, খুবই সোজা একটা চ্যাপ্টার, তোমরা জানো। তো এখান থেকে 30টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো তোমরা আগে অ্যান্সার করো, তারপরে আমি প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো যে দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ কয়েন্ড বাই, ইকোসিস্টেম এই টার্মটি প্রথম কে কয়েন করেছেন? ইপি ওডাম, এজি টান্সলে, আর্নস্ট হেকেল এবং চার্লস ডারউইন। তো বলো তোমরা কি হবে? তাহলে তোমরা সবাই জানো যে এজি টান্সলে, তাই তো? এজি টান্সলে ইকোলজি, এই ইকোসিস্টেম, এই কথাটি তিনি কয়েন করেছেন, এজি টান্সলে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন বলছে, দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যান এবায়োটিক কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম। এটা তো তোমার পারা উচিত। এবায়োটিক মানে নন লিভিং, নন লিভিং মানে এখানে দেখতে পাচ্ছ যে একমাত্র বলছে যে সোয়েল পিএইচ, বাকি দেখো এলগি, ফাঙ্গি, হার্বিভোরস, এরা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট। তাহলে আমরা অপশন সি এর সঙ্গে যাব, তাই না? কি হবে এখানে? অপশন সি, সোয়েল পিএইচ। চলো এবার দেখো নেক্সট আমরা চলে যাব। এবারে পরে কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে ইন এন গ্রেজিং ফুড চেন প্রাইমারি কনজিউমার্স আর টিপিক্যালি ডেস। একটা গ্রেজিং হচ্ছে কি তোমার ফুড চেন যদি দেখি আমরা, তাহলে যারা প্রাইমারি কনজিউমার থাকে তারা তারা কেমন হয়? তাহলে তারা হচ্ছে কি হার্বিভোরস হয়, তাই তো? তারা হার্বিভোরস, কারণ তারা হচ্ছে কি গ্রেজিং এর ক্ষেত্রে হার্বসকে খাচ্ছে, তাহলে তারা কি হবে? হার্বিভোরস, তাই তো? তারা হার্বিভোরস। চলো, অ্যাকর্ডিং টু লিন্ডেম্যানস 10% লো দ্য এনার্জি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান টপিক লেভেল টু দ্য নেক্সট টপিক লেভেল, এবং অ্যাপ্রক্স কত না তোমরা জানো যে 10% ট্রান্সফার করে, বাকি 90% কিন্তু ইউটিলাইজ হয়ে যায়, তাই না? চলো এবার বলছে দ্য নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ কারেক্টলি রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন অফ ডেস, তাই না? নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, এটা রিপ্রেজেন্টেশনটা হয় কিভাবে? এনপিপি সমান জিপিপি মাইনাস আর, তাই তো? অপশন ডি, এনপিপি সমান জিপিপি মাইনাস আর, একদম ঠিকই বলেছো তোমরা। দেখো এবার বলছে যে কনভার্সন অফ নিউট্রিয়েন্টস টু গ্যাসিয়াস নাইট্রোজেন ইজ ক্যারিড আউট বাই ডেস,
অর্থাৎ যখন এই যে নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাসে কনভার্সন হয়ে যায়, তো তখন হচ্ছে কি তোমরা জানো যে সিউডোমোনাস, মানে এটাকে আমরা বলছি যে ডিনাইট্রিফিকেশন, আর যে করে তাকে বলা যায় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এখানে সিউডোমোনাস হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 7 বলছে হুইচ অফ দ্য ফলোইং জিওকেমিক্যাল সাইকেল হ্যাজ ইটস মেন রিজার্ভার ইন সেডিমেন্টারি রকস অ্যান্ড ল্যাক এ সিগনিফিক্যান্ট অ্যাটমসফিয়ারিক কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে বলেছে যে কার্বন সাইকেল, তারপরে বলেছে নাইট্রোজেন সাইকেল, সালফার সাইকেল, ফসফরাস সাইকেল। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে আমাদের যে তোমার হচ্ছে কি রকস অ্যান্ড ল্যাক অফ দ্য সিগনিফিক্যান্ট অ্যাটমসফিয়ারিক কম্পোনেন্ট, তাই না, তাহলে মেন রিজার্ভার এই যে সেডিমেন্টারি রকস বলে দিয়েছে, তাহলে আমাদের কি হবে ফসফরাস সাইকেল। একদম ঠিকই বলেছে নুসরত। তাহলে বা তোমার নিখিলেশ, তাহলে অপশন ডি যারা যারা বলছো তাহলে একদম ঠিক, এখানে কি হবে ফসফরাস সাইকেল। কোশ্চেন নাম্বার 8 হুইচ ইকোসিস্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই স্ট্যান্ডিং ওয়াটার সাজেস লেকস অ্যান্ড পন্ডস, মানে যেখানে ওয়াটার জমা থাকে যে ইকোসিস্টেমে, যেমন হচ্ছে কি পুকুর কিংবা হ্রদ, তাহলে সেই জমা থাকাকে আমরা কি বলি, ল্যান্টিক বলি নাকি লোটিক বলি নাকি মেরাইন নাকি এস্টুরিয়ান? তাহলে এটাকে আমরা লেন্টিক বলি, তোমরা জানো লেন্টিক, তাই না, লেন্টিক আমরা বলবো যেখানে জল জমা থাকে লেন্টিক, আর যেটা জল সবসময় হচ্ছে প্রবাহমান কন্ডিশনে থাকে তাকে আমরা লোটিক বলছি। চলো কোশ্চেন নাম্বার 9 দ্য কোনিফেরাস ফরেস্ট অলসো নন এজ দ্য তৈগা আর ডোমিনেটেড বাই ড্যাশ, তাই না, কোনিফেরাস ফরেস্টে হচ্ছে কি তোমার কি আমরা তৈগা বলছি, তার ডোমিনেটেড কি থাকে বলছি ডেসিডুয়াস ট্রি লাইক ওকস, জেরোফাইটিক প্লান্টস লাইক ক্যাকটি, নিডল শেপেড প্লান্টস লাইক পাইন অ্যান্ড স্পার্চ, ব্রড লিভস আছে তোমার এভারগ্রিন ট্রি। তাহলে তোমরা জানো যে যেহেতু বলে দিয়েছে এখানে কোনিফেরাস বলে দিয়েছে, কোনিফেরাস মানে কি হবে না, যেখানে নিডল শেপেড হচ্ছে কি তোমার ট্রি, মানে পাতা থাকবে, যেমন পাইন কিংবা স্পার্চের ক্ষেত্রে। ঠিক আছে, কোনিফেরাসের ক্ষেত্রে তোমরা বি কেন বললে, এটা তো জেরোফাইট বলেছে, এটা তো মরুভূমিতে হবে, তাই না, তাহলে এখানে কোনিফেরাস ফরেস্ট আমরা তৈগা দেখতে পাবো কোথায়, যেখানে নিডল লিভড হচ্ছে কি তোমার ট্রি, এবং যেমন পাইন এবং স্পার্চের ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট, এবার নেক্সট কি বলছে দেখো, পরের যে কোশ্চেনটা বলা হয়েছে এখানে যে লজিস্টিক পপুলেশন গ্রোথ কার্ভ ইচ ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন, তাই না, লজিস্টিক যে পপুলেশন গ্রোথ কার্ভ হয়, তো সেটা আমরা কেমন দেখতে পাই। লজিস্টিকের ক্ষেত্রে বলছে যে growing in an unlimited environment, limited by the carrying capacity, introduce a new তোমার হচ্ছে টেরিটরি উইথ নো এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। তাহলে এটাও কিন্তু তোমরা যে বি বলছো একদম ঠিক বলছো, কারণ লজিস্টিকের ক্ষেত্রে লিমিটেড বাই ক্যারিং ক্যাপাসিটি, তাই না, একটা ক্যারিং ক্যাপাসিটির মধ্যে লিমিটেশনে থাকে। চলো কোশ্চেন নাম্বার 11 organisms that produce a large number of offspring and provides little to no parental care আর নন এজ ডেস, তাই না, তো এখানে বলেছে যে যে অফস্প্রিং গুলো হচ্ছে কি তোমার লার্জ নাম্বার অফ অফস্প্রিং প্রডিউস করছে, তাই না, নো প্যারেন্টাল কেয়ার, তাকে আমরা কি বলবো, একদম ঠিক বলেছো তোমরা, যেটা বলেছো একদম ঠিক বলেছো, আর স্ট্র্যাটেজিস আমরা বলবো, তাই না, আর স্ট্র্যাটেজিস, একদম ঠিক বলেছো। কোশ্চেন নাম্বার 12 দ্য ইউজ অফ গ্যাম্বুসিয়া ফিশ টু কন্ট্রোল মসকিউটো পপুলেশন ইজ এন এক্সাম্পল অফ ডেস, তো এটাকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল বলবো, তাই না, এটাকে আমরা কি বলবো, বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা বলবো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 13 দেখো দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট স্পিসিস অকুপাইং ডিফারেন্ট লেভেলস অফ দ্য ইন এন কমিউনিটি ইজ কল্ড, তাই না, তো বলছে যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, আমি তোমাদেরকে থিওরিতে পড়ার সময় বলেছি যে এটাকে আমরা কি বলি স্ট্রাটিফিকেশন বলবো, তাই না, এটাকে আমরা কি বলি স্ট্রাটিফিকেশন। চলো কোশ্চেন নাম্বার 14 দ্য ইন্টারাকশন বিটুইন অ্যান অর্কিড গ্রোয়িং অন এ ম্যাঙ্গো ট্রি where the orchid benefits and the tree is unaffected is an example of dash, তাহলে যখন হচ্ছে কি আনএফেক্টেড থাকছে আর অর্কিড জন্মাচ্ছে একটা বড় ম্যাঙ্গো ট্রিতে, তাকে আমরা কি বলি তাকে আমরা বলি কমেন্সালিজমস, তাই না, কমেন্সালিজমস, কারণ এখানে বলেছিলাম আমরা যে প্লাস এবং জিরো সম্পর্ক, তাই তো, প্লাস জিরো সম্পর্ক। চলো এবার দেখো দ্য ফার্স্ট অর্গানিজমস টু কলোনাইজ এ বেয়ার রকস ডিউরিং দ্য প্রাইমারি সাকসেশন, যেমন হচ্ছে লাইকেন। চলো এবার বলছে দ্য এনরিচমেন্ট অফ ওয়াটার বডিজ উইথ নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস লিডিং টু দ্য অ্যাক্সেস অ্যালগাল গ্রোথ, এটাকে আমরা কি বলবো বায়োম্যাগনিফিকেশন নাকি ইউট্রোফিকেশন, অ্যাসিডিফিকেশন আর সেডিমেন্টেশন, তাহলে এটাকে আমরা ইউট্রোফিকেশন বলবো, একদম ঠিকই বলেছো তোমরা। চলো এবার বলছে দ্য ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ টক্সিক সাবস্টেন্সেস লাইক ডিডিটি ইন অ্যান অর্গানিজমস এট সাকসেসিভ ট্রপিক লেভেল
ইজ এন টার্ম ডেস, এটাকে আমরা কি বলি গো, বায়োম্যাগনিফিকেশন বলবো। এটাকে আমরা কি বলবো, বায়োম্যাগনিফিকেশন, তাই তো, বায়োম্যাগনিফিকেশন। চলো নেক্সট। এবার বলছে অ্যাসিড রেন ইজ প্রাইমারিলি কজড বাই দ্য অ্যাটমসফেরিক পলিউটেন্টস। তাহলে অ্যাসিড রেনের জন্য দায়ী কি হবে, অপশন বি এরটা হবে। চলো নেক্সট, দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ প্রাইমারিলি ডিফাইন্ড ইন দ্য ডেস। তাই না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা বলেছে মানে ফর্মালি ডেফিনাইড ইন দ্য দেশ, তো কথাই হচ্ছে কি এটাকে ডেফিনাইড করা হয়েছিল কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, নাকি বার্ডল্যান্ড রিপোর্ট, নাকি রিও সামিট। তাহলে এটা আমরা বেসিক্যালি অপশান সিতে দেখতে পাই, তাই না। এখানে হচ্ছে কি তোমার এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 20, এ ন্যাশনাল পার্ক ইন এন এক্সাম্পল অফ ডেস। ন্যাশনাল পার্কটা তোমরা জানো যে ইনস্টিটিউট কনজারভেশনের মধ্যে পড়ছে। চলো, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব। ফুড চেন এবং ফুড ওয়েবের মধ্যে ডিফারেন্স কি, তো এটা তোমরা জানো যে ফুড ওয়েব রিপ্রেজেন্টস মাল্টিপল ইন্টারকানেক্টেড ফুড চেনস, তাই না। একটা ফুড ওয়েবটা রিপ্রেজেন্ট করছে মাল্টিপল ফুড ওয়েবকে নিয়ে, ফুড চেনকে নিয়ে। চলো এবার বলছে হুইচ গ্রুপ অফ অর্গানিজমস ইজ এসেন্সিয়াল ফর দ্য ফাংশনিং অফ দ্য ডেট্রিটাস ফুড চেন, তাই না। তাহলে ডেট্রিটাস ফুড চেনকে ফাংশন হতে গেলে কোন গ্রুপটা হচ্ছে কি তোমার দরকার রয়েছে, এসেন্সিয়াল রয়েছে। তো এটা তোমরা জানো সেপ্রোট্রপস, তাই না। যারা সেপ্রোট্রপস থাকলে তবে গিয়ে আমরা এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলটা আমরা দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 23, দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ এন এনভায়রনমেন্ট রেফার্স টু ডেস। ক্যারিং ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি, তোমরা জানো যে ম্যাক্সিমাম পপুলেশন সাইজ দ্যাট দ্য এনভায়রনমেন্ট ক্যান তোমার সাস্টেইন ইনডেফিনেটলি, তাই না। তখন তাকে আমরা কি বলবো, ক্যারিং ক্যাপাসিটি বলবো। আচ্ছা কোশ্চেন নাম্বার 24টা বলো তো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ম্যান মেড বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড, এস্চুরি, ক্রপল্যান্ড, নাকি ট্রপিক্যাল রেন ফরেস্ট। তাহলে অবভিয়াসলি এখানে ক্রপল্যান্ড হবে, কারণ এটা মানুষের দ্বারাই তৈরি করা। চলো কোশ্চেন নাম্বার 25, দ্য ইন্টারাকশন হোয়ার ওয়ান স্পিসিস ইজ তোমার হার্মড অ্যান্ড আদার হচ্ছে আনএফেক্টেড। তাহলে যখন একজন হচ্ছে কি হার্মড হচ্ছে আর একজন আনএফেক্টেড থাকছে, মানে তার না লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে না, তাকে আমরা কি বলি, এমেনসালিজমস বলি। তাকে আমরা কি বলবো, এমেনসালিজমস। কারণ এমেনসালিজমসে একজনের ক্ষতি হয়, একজনের লাভও হয় না, ক্ষতি হয় না। চলো এবার বলছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ এ মেজার অফ ডেস। তাহলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে আমরা কি বুঝি, তোমরা জানো দ্য অক্সিজেন রিকোয়ার্ড বাই মাইক্রোবস টু ডিকম্পোজ অর্গানিক ওয়েস্টেজ, তাই না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমার কি হবে না, দ্য অক্সিজেন রিকোয়ার্স বাই দ্য মাইক্রোবস টু ডিকম্পোজ অর্গানিক ওয়েস্ট। চলো কোশ্চেন নাম্বার 27, ক্রায়োপ্রিজার্ভেশন ইন জিন ব্যাংকস ইজ মেথডস অফ ডেস। তাহলে এটা তো তোমরা জানো অ্যাক্সিডি কনজারভেশন হয়ে যাবে, তাই না। চলো কোশ্চেন নাম্বার 28, দ্য অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ইজ কমার্শিয়ালি প্রডিউসড ফ্রম ডেস। তাহলে এটা ফাঙ্গাস। চলো এবার দ্য কুইনাইন, এ ড্রাগ ইউজ টু ট্রিট ম্যালেরিয়া, ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বার্ক অফ দ্য ডেস। তাহলে সিনকোনা ট্রি থেকে আমরা কুইনাইনটাকে পাই। চলো কোশ্চেন নাম্বার 30, বলেছে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইকোলজিক্যাল রোল অফ এ বি ফর হিউম্যানিটি। এটাকে আমরা কি বলবো, বি এর যে রোলটা আমরা দেখতে পাই, পলিনেশন অফ ক্রপস, তাই না, পলিনেশন করতে সাহায্য করছে। যাই হোক, তাহলে আজকে কোশ্চেনের লেভেলগুলো একটু হলেও একটু মানে মানে একটু ইজি হয়ে গেছিলো, ঠিক আছে। তো একটু হয়তো তোমাদের আরও একটু ডিফিকাল্টি হয়তো কোশ্চেন করবে, যেহেতু তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করানো হচ্ছে। তো এই জন্য রেখেছি, যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করব তখন আমি স্ট্যান্ডার্ড মানে সেটেড স্ট্যান্ডার্ডটি মেনটেন করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। কারণ এখন আপাতত দেখতে পাচ্ছ যে বেসিক জিনিসগুলো আলোচনা হচ্ছে থিওরিগুলোর সাপেক্ষে, ঠিক আছে। তো আপাতত এই লেভেলে তোমরা পড়ো। আচ্ছা, তাহলে আমরা আজকে এনভায়রনমেন্টাল বায়োলজিটাকে শেষ করলাম, অর্থাৎ 6 নম্বর যে ইউনিটটা ছিল সেটা কমপ্লিট হলো, ঠিক আছে। আমরা এইভাবেই পরীক্ষার আগে আশা করি কমপ্লিট করে নিতে পারবো, ঠিক আছে। কালকে জেনারেল পেপার রয়েছে, কালকে সানডে, ঠিক আছে। হ্যাঁ, মানে এই যে নুসরত তুমি যে বলছো অটোডাব হয়ে যাচ্ছে না, ওটা তুমি নিজেই চেঞ্জ করতে পারবে, ওটা আমরা করে দিচ্ছি না, ওটা ইউটিউব থেকেই হয়ে যাচ্ছে। ওটা দেখবে যেখানে তুমি যে দেখবে যে মানে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করো না, ওই জায়গায় ক্লিক করবে, ওখানে ক্লিক করে দেখবে যে অরিজিনাল ফর্ম তুমি করে নিতে পারলে সেখানে হয়ে যাবে, বুঝতে পারলে তো। মানে ওটা তুমি করে নিতে পারবে, মানে ওটা নয় যে তুমি করতে পারবে না। দেখবে যেখানে যে কোয়ালিটি বা টাইমার এই জিনিসগুলো থাকে না, ওখানে দেখবে তুমি ক্লিক করে দেখবে যে অটোডাবটাকে তুমি অরিজিনাল ফর্মে তুমি নিজেই চেঞ্জ করতে পারবে। অটোডাবটা আমরা করে দিচ্ছি না,
অটোড্রাফটটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তাই তো? তো ওতে হচ্ছে কি সেটা তুমি নিজেই ঠিক করে নিতে পারবে। বুঝতে পারলে নুসরত? যখন তুমি ভিডিওটা অন করছো তুমি নিজেই ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, আজকে আজকে এতটাই থাকলো, লেফট করে যাও।